আমরা আজকে 24 লেকচারটা যেখানে শেষ করেছিলাম, যেখান থেকে 24 শেষ করেছিলাম আমরা সেখানেই আবার যাব এবং তারপরে আমরা 25-এ যদি পারি কিছুটা অংশ আজকে চলে যাব। Due to some problems, we didn't cover or complete our 24th lecture. Okay, and now this is lecture number 4, rest of lecture number 24. আশা করছি সিএম এর কেউ থাকলে সিএম এর যারা আছেন একটু খেয়াল করবেন, আমাদেরকে একটু ব্যবস্থা করে দিবেন। In my previous class, if I don't forget, we have completed this lecture recoverable amount, and here is a question. This fair value, normally the recoverable amount is the higher of fair value or value in use. Fair value and value in use. Value in use normally the present value of future cash flow, and normally we can determine or we can calculate the value in use by multiplying cash flow and PV factor. যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলি, আসলে রেসপন্স না পেলে কথাটা ঠিক জমছে না। আজকে যদি সুযোগ হয় আপনারা কথা বলার চেষ্টা করুন, দেখুন কি হয়। হ্যাঁ, একটু চেষ্টা করবেন। আমি ঢাকা হেড অফিসকে বলছি এটা একটু চেষ্টা করুন, আমাদেরকে দু একজনকে একটু কথা খুলে দেন। আমার মনে হয় হেড অফিসে অল মিউট করে দেওয়া আছে, ওখানে অপশনটা কভার করেছে ওইভাবে। যা হোক, রেসিডুয়াল ভ্যালু আমরা এখানেও মনে হয় একটু কথা বলেছিলাম কিনা। রেসিডুয়াল ভ্যালু নরমালি ইট ইজ সালভেজ ভ্যালু, and salvage value we in our capital budgeting we normally use this salvage value, also residual value, and the normal definition, and normally we can say residual value normally it is scrap, also called scrap value of any asset after ending its effective life. And then subsequent expenditure আমরা বলার চেষ্টা করেছিলাম যে আপনার অ্যাসেটটাকে রিকগনিশন দিলাম, ফিনান্সিয়াল স্টেটমেন্টও আছে, পরবর্তীতে কিছু খরচ আমাদের করতে হয় বিভিন্ন কারণে, সে হয়তো মেইন পার্টটা ভেঙে গেছে, সে কারণে আমাকে ওইখানে আবার কিছু কিনতে হয়। তো এখানে কিছু বৈশিষ্ট্য কাজ করে, সেই বৈশিষ্ট্যগুলো ইফ ইউ গো থ্রু ইউর টেক্সট দেন ইউ উইল see the characteristics of subsequent expenditure. In your text normally there are 3 characteristics, 3 or 4 characteristics আমরা গতদিন বলার চেষ্টা করেছিলাম। যদি আপনি আপনার বইতে যান তাহলে দেখবেন এটা আমি যদি if I don't forget this portion normally supported by our chapter 13. যদি আপনি কোথাও যান ভিতরে 13 এর কোনো একটা অংশে বলা আছে যে সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার শুড বি ক্যাপিটালাইজ হোয়েন, অর্থাৎ যখন ক্যাপিটালাইজ হবে 3টা কি 4টা বৈশিষ্ট্য আপনি দেখতে পারবেন। নাম্বার 1 সেখানে বলছে সে একটা ইকোনমিক্যাল বেনিফিট দিবে ফর সেভারাল ইয়ার্স। মানে আমার যদি চলতি বছরে শেষ হয়ে যায়, যদি আমি খরচ করলাম কিন্তু যদি চলতি বছরে শেষ হয়ে যায় সেইটাকে আমরা সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার বলবো না, আমরা বলবো এটা ক্যাপিটাল না হয় রেভিনিউ এক্সপেন্ডিচার হবে। অর্থাৎ সে আমাকে একাধিক বছরের জন্য সে সুবিধা দিবে। একাধিক বছর বলতে আমরা মোর দ্যান 1 ইয়ার, অর্থাৎ সেভারাল ইয়ার্স আমরা বেনিফিট জেনারেট করবে। এরপরে আপনি দেখবেন সেখানে বলা থাকার কথা সেটা হলো যদি এমন হয় যে যদি কোনো মেশিনকে রিপ্লেস করা হয় আগের মেশিনটাকে অবশ্যই ডিরিকগনাইজ করে ফেলতে হবে, এরকম একটা পোরশন ওখানে বলা আছে। ক্যারিং অ্যামাউন্ট যদি এটা থাকবে সেটাকে কমপ্লিট রিকগনাইজ যদি সুযোগ থাকে, অর্থাৎ তাকে ফেলে দিয়ে আমি নতুন করে আবার আগাচ্ছি, যদি এমন হয় তখন সে আবার ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়ে যাবে। এবং এটা গতদিন একজন বলেছিলেন, আমার নামটা মনে নেই, যিনি প্রায় শেয়ার করেন, যদি বলা হয় যে সে তার মূল কাজটুকু করছে আবার, তাহলে সেটাকে আমরা ক্যাপিটালাইজ বলবো না। এবং আমরা একটা এক্সাম্পল দিয়ে একটু পরে দেখবো। যদি এমন হয় সে আমাকে বাড়তি বেনিফিট দিবে এবং যদি নতুন করে তাকে রিকগনিশন দিতে হবে, অর্থাৎ আগেরটা যদি রিকগনাইজ না করা যায় সম্পূর্ণ, সেক্ষেত্রে আমাদের এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা ধরতে পারবো না। এবং আর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে এটা যখন ইনস্পেকশন হবে, যখন ইনস্পেকশন পিরিয়ড হবে, সেই ক্ষেত্রে একটা কথা বলা আছে, এটা নিয়ে এটা একটু পরে দেখবেন আপনি, ওখানে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে।
সেক্ষেত্রে আপনাদের তিনটা কি চারটা বৈশিষ্ট্য আছে, আপনারা দেখে নেবেন। আমরা ডেফিনেশনটা যদি এভাবে দেই, এটাও মনে আমরা গতদিন এখানেই শেষ করছিলাম। এবং আপনাদের উদ্দেশ্যে বলি, আসলে গতদিনের যে সমস্যাটা ছিল, কোনো কারণে আমার যে ফ্ল্যাটে থাকি তার পাশে একটা দোকান ঘর ছিল একতলা, ওইটা ওর একটা দুটো ঘর সহ এখানে মাটিতে দেবে যায়, ওই আপনার ড্রেনের মাটি সরানোর কারণে, যে কারণে এখানে ইয়ে চলে আসে, আপনার ফায়ার ব্রিগেডের গাড়ি আসে, ওরা এসে কারেন্ট লাইনটা অফ করে, যে কারণে আমরা আসলে হ্যাম্পার হয়েছি। নো প্রবলেম, আমরা আজকে সেটা চালিয়ে দিচ্ছি। আমি তো ভুল না করি গতদিন এখানে আমরা শেষ করতে পেরেছিলাম মনে হয়। ডিসক্লোজার গুলো আপনারা একদম একটু মুখস্থ মতো করতে পারবেন, যে আমরা আসলে এই ফর প্রপার্টি প্ল্যানটা আমরা কি কি ডিসক্লোজ করি, কি কি দেখাতে চাই, লোকজনকে জানাতে চাই। দেয়ার আর সেভারাল আইটেমস, সাম অফ দেম আর, আপনি দেখতে পাচ্ছেন বা নিশ্চয়ই ওখানে লাইন বাই লাইন। যদি কেউ চ্যাটে, মানে আমি দেখতে পাচ্ছি কেউ কিছু বলতে চাচ্ছেন, আইসিএমএ বি ইনফর্ম। ওকে, আমি আইসিএমএ বলার চেষ্টা করেছি, থ্যাংক ইউ। এবং আমরা ইউজফুল লাইফ, ডেপ্রিসিয়েশন মেথড, এগুলো সব উল্লেখ করতে হয়, গ্রস ক্যারিং অ্যামাউন্ট এগুলো উল্লেখ করতে হবে। দেয়ার আর সাম আদার ডিসক্লোজার্স কিছু আছে, আরো এরকম কয়েকটা দেখুন, আপনি একটু মুখস্থ করে ফেলবেন। এবং আমরা দেখবেন অঙ্ক করার সময় এগুলো কিন্তু উল্লেখ করে দিই অঙ্কের মধ্যেই। এডিশন গুলো যখন আমরা এর আগে কোনো একটা অঙ্ক করেছিলাম, পিপি শো করেছিলাম, মনে থাকার কথা আপনাদের, আমরা এডিশনটা যোগ করেছিলাম, ডিসপোজালটা বিয়োগ করেছিলাম, এবং হোল্ডিং কোম্পানি যখন করেছিলাম ইম্পেয়ারমেন্ট টাকে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। ওকে, এইভাবে আমরা এগুলো উল্লেখ করে থাকি। যেহেতু আপনাদের রেসপন্স আমার আপাতত নেওয়ার সুযোগ হচ্ছে না, আমি আমার মতো একটু শেষ করার চেষ্টা করি, আপনারা সঙ্গে থাকুন। এবং যদি কোনো প্রশ্ন থাকে, যদি সুযোগ আসে বলার, আমার শোনার, তখন আপনি বলবেন, না হলে নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আবার কথা বলতে পারি। এডিশনাল ডিসক্লোজার এছাড়া আরো বাড়তে দেওয়া যেতে পারে, এটা ইফ রিকোয়ার, এটা খুব বেশি জরুরি না, আপনারা একটু মুখস্থ। এডিশনাল ডিসক্লোজার, এটা জাস্ট আপনার শেখার জন্য, এটা আমরা কথা বলবো না। and recognition, normally you know, for giving any recognition, normally there are main two criteria. Number one, reliable value, একটা কথা ছিল আমাদের যে একটা ভ্যালু থাকবে, এবং এটা মূল্য নির্ধারণ করার সুযোগ থাকবে, একটা দাম থাকবে, এবং একটা ইকোনমিক বেনিফিট দিবে। নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা যতগুলো আইটেমের রিকগনিশন বলেছি, চালাকিটা আপনি যদি মনে অন্য কিছু মনে নাও থাকে, নরমালি ফর গিভিং রিকগনিশন দেয়ার আর টু ক্রাইটেরিয়াস। Again, for giving recognition of any item, asset or liability, any one, there are main two criteria. One is it will have some economic benefit. Again, it will have some economic benefit, and the second one, it can be measured reliably or properly. আপনারা এই দুটোই মনে রাখবেন, যে আপনি যখনই রিকগনিশন দিবেন, আপনাদের দুইটাই জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে ফিউচার ইকোনমিক বেনিফিট, যেভাবে লিখুন না কেন আপনি, একটু এলোমেলো হোক অসুবিধা নেই। নর্মালি দেয়ার আর টু ক্যারেক্টারিস্টিক্স or two points. One is future economic benefit, another one can be measured reliably. Cost can be measured reliably. মাথায় রাখবেন এটা। একটু দেখুন, আমরা যেহেতু কথা শুনতে পাচ্ছি না, আমরা একটু দেখতে থাকি, আপনি দেখে নিন এইটা। আবারও চালাকি বলি, not only for these item, for any recognition for any item, you should mind 2 points: future economic benefit and measured reliably. These 2 points. এবং একটু বলে রাখি, যদি কোনো কারণে ক্লাস আজকে হ্যাম্পার শুরু হয়, আমি চেষ্টা করব আমার অন্য একটা ডিভাইস দিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হতে, একটু সঙ্গে থাকবেন আশা করি। ওকে, and now here is a practical problem. This has been taken from your text.
after completion the slide or completion the lecture, but not only completion. Now if a book beside you, you can see this in your textbook. Please take your text practical problem. This has been taken from your text. Which one of the following items would be recognized as subsequent expenditure? Expenditure হিসাবে যদি দিতে হয়, in this problem here there are four items are given, have been given. চারটা আইটেম আমরা এখানে দিব। এই চারটা আইটেমকে বিশ্লেষণ করে যে বৈশিষ্ট্য ওখান থেকে আসবে সে অনুযায়ী কোন ভদ্রলোক হবে আমাদের জন্য সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার। দিস ইজ নাম্বার 1. A furnace was purchased 5 years ago when the furnace lining was separately identified in the accounting record. The furnace now requires relining at a cost 2 lakh. When the furnace is relined, it will enable the business to use the furnace for a further 5 years. Furnace, do you know about furnace? আমরা যেটাকে চিমনি বলি, আপনি যখন ইটের ভাটায় দেখবেন একটা চিমনি থাকে বা বড় বড় মেঘা যে ইয়েগুলো থাকে যেখানে ধোঁয়া বের হতে হয়, আলোর যেখানে ধোঁয়ার ইয়েগুলো বেরিয়ে যায়, ধোঁয়াগুলো, ওই জায়গাটাকে আমরা ফার্নেস বলি। তো এখানে বলছে ফার্নেসটা আমাকে 2 বছর পরবর্তী কয়েক বছর আমাকে কিন্তু বেনিফিট দিবে 5 ইয়ার্স আমি রিপ্লেস করার পরে, অর্থাৎ আগের ফার্নেসটা মেয়াদ শেষ হওয়ার পরেও আপনি আমাকে আরো পরবর্তী 5 বছরের সুবিধা দিবে। আচ্ছা, সেকেন্ড ওয়ান আবারও বলছি, এটা কিন্তু আপনার ইয়েতে আছে, আপনার টেক্সটে আছে, আপনি টেক্সটটা মিলাই নেবেন, উত্তরটাও টেক্সটে দেওয়া, আমরা শুধু একটু গল্প করছি, এইটা একটু আমাকে ফিউচার বেনিফিট দিচ্ছে। Number B, an office building was badly damaged in a fire. The cost to restore the building to its original condition will be 2.5 lakh. অর্থাৎ বিল্ডিংটা ড্যামেজ হয়েছে কিন্তু তাকে শুধু মূল জায়গায় আমরা ফেরত আনছি। বিল্ডিংটা ড্যামেজ হয়েছে, তাকে শুধু মূল জায়গায় ফেরত আনছি আরো 2.5 লাখ টাকা খরচ করে। তার মানে হলো কিন্তু আবার যে 2.5 লাখ নষ্ট হয়েছিল আবার 2.5 লাখ খরচ করে তাকে মূল কস্টিং এ ফেরত আনছি। তার মানে এটা কিন্তু আমি বাড়তি, যেটা গতদিন উনি বলেছিলেন যে স্যার সে শুরুতে যে কাজটুকু করতো সেই কাজ পর্যন্ত ফেরত আনতে গেলে যেটা খরচ হয় ওটাকে আমরা আসলে ক্যাপিটালাইজ করতে পারি না, এটাকে সাবসিকুয়েন্ট বলবো না, এটাকে আমরা বলবো হলো রেভিনিউ এক্সপেন্ডিচার। অর্থাৎ বিল্ডিং এর যদি এমন হতো পুরাতন কন্ডিশন থেকে এক্সেস যদি কোনো সুবিধা সে দিতে পারতো তাহলে এটাকে আমরা বলতে পারতাম এটা এক্সপেন্ডিচার। নাও ইট উইল বি রেভিনিউ এক্সপেন্ডিচার। থার্ড ওয়ান, ডেলিভারি ভেহিকল হ্যাজ ব্রোকেন ডাউন and when is inspected, ওই আমরা বলছিলাম আপনি যখন বই পড়বেন দেখবেন ইনস্পেকশন একটা পয়েন্ট আছে, ইনস্পেকশনে বলছি ইট ওয়াজ ডিসকভার্ড এ নিউ ইঞ্জিন উড বি অ্যাকোয়ার্ড এস্টিমেটেড অ্যাট কস্ট 5,000। অর্থাৎ এটাকে সাবসিকুয়েন্টে ফালানো যাবে না, কারণ এই ইঞ্জিনটা নতুন ভাবে পুরো কিনতে হবে, এটা নতুন ইঞ্জিন। যেমন আগেরটা এখানে ছিল যে আমার অরিজিনাল কস্টে তাকে মানে পুরাতন লোকেশনে নিয়ে যাবে, এখানে বলছে ডেলিভারি ইঞ্জিনটা নতুন কিনতে হয়েছে, সরি ডেলিভারি ভেহিকেলটা ভেহিকেল যে উচ্চারণ আমরা করি না কেন সম্ভবত ভেহিকেল আমরা উচ্চারণ করি, হ্যাজ ব্রোকেন ডাউন and when inspected it was discovered a new engine would be required estimated cost। তার মানে এখানে কিন্তু টাকা ডিসকভার্ড হয়েছে, কেবল একটা তাদের প্রয়োজন হবে যার মূল্য হতে হবে 5,000 টাকা। এখন এখানে একটা কথা বলা ছিল, সেটা হলো আমি একটু মূল বইতে যাই স্যার। এটা যেহেতু বলা আছে রিপ্লেস করতে হবে পুরাপুরি, তার মানে হচ্ছে আগের ইঞ্জিনটা যেটা ছিল সেটা নতুন সেখানেই বসবে, অর্থাৎ সে নতুন সুবিধা আমাকে দিবে না। ঠিক আমরা অফিস বিল্ডিং যেভাবে ভাবছি যে 2.5 লাখ টাকা দিলে সে বিল্ডিং এর মূল জায়গায় আবার ফেরত যাবে, তো ভেহিকেলটাও ঠিক সেই অবস্থায় বলছে যে ওই তার যে ইঞ্জিনটা আছে এই ইঞ্জিনটা পুরো ফেলে দিলে অর্থাৎ সে আবার আমাকে পুরাতন সুবিধাটুকু দিতে চাইবে, অর্থাৎ সে আমাকে বাড়তি ইকোনমিক বেনিফিট দিবে না, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এই খরচটাকেও সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার ধরতে পারছি না।
And the final, a factory is closed for 2 weeks this year to enable the company to undertake routine maintenance and repairs. Normally, routine maintenance and repair will be our revenue expenditure. অর্থাৎ প্রত্যেক বছরে কিছু স্বাভাবিক মেরামত থাকে, যেমন ধরুন যারা মোটরসাইকেল ব্যবহার করেন, খুব আমি জানি অনেকে গাড়ি ব্যবহার করেন, আমি ধরে নিচ্ছি যারা মোটরসাইকেল করেন তারা সরাসরি জড়িত। আপনি জানেন যে আপনার মোটরসাইকেলের একটা নির্ধারিত মাইলেজ পার হওয়ার পরে আপনাকে কিন্তু কিছু ইয়ে পাল্টাতে হয়, মোবিল পাল্টাতে হয় মনে হয়, আমি যদি ভুল না করি 1000-1500 মাইল পার করলে কিছু মোবিল আবার ওখানে রিপ্লেস করতে হয়। এটা কিন্তু স্বাভাবিক রুটিন মেইনটেনেন্স, প্রত্যেক মাসে বা দেখা যাবে আফটার 1000 or 1500 কিলো ইউ হ্যাভ টু রিপ্লেস ইউর মোবিল। আমি শুনতে পাচ্ছি না উত্তর, যদি কিন্তু যারা আছেন তারা নিশ্চয়ই এরকম একটা ব্যাপার মনে থাকার কথা। শুনতে পাচ্ছেন এখন? Sir, you may leave and then you are join. ওটা ঠিক আমি মানে বলে ফেলেছি। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা দেখতে পারলাম মনে আমার এ বি সি ডি আমাদের এই প্রত্যেকটা আইটেমের মধ্যে এ মাত্র আমাদের সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচারের শর্তটা পূরণ করেছে। এ এবং বি বাকি তিনটা কিন্তু একটা হচ্ছে তাকে মূল লোকেশনে নিতে গেলে, অর্থাৎ তার ওল্ড যে পজিশন ছিল ফর্মাল পজিশনে নেওয়ার জন্য নেওয়া হয়েছে, আর ডি হলো ফর্মাল যে আমরা বলি যে রুটিন মেইনটেনেন্স। ফলে নিচের বি সি ডি আর নট সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার। নরমালি এক্সপেন্ডিচার অফ এ will be considered as subsequent expenditure and then it will be capitalized. এটা আপনার বই থেকে আবার দেখে নিন স্যার, একটু দেখতে থাকুন। And here is a mathematical problem. An asset was purchased 3 years ago for taka 50,000, at which time it was thought that the asset had a residual value of taka 5,000 and useful economic life of 10 years. The directors have decided that as a result of using the asset more than was originally planned, the remaining useful economic life is only 5 years. And no, you normally in a general sense, we can change our method of depreciation calculating, or depreciation we can change, we can reset our asset life. And when we go for the change the method of depreciation, or we reset our asset life, then our previous calculation of depreciation will be changed, right? আমরা এর আগে যে নিয়মে করে আসছি, যে ইউজফুল লাইফ ধরেছি, যদি কোনো কারণে এগুলো চেঞ্জ হয় আমরা পরবর্তী সময়ের জন্য কিন্তু আগে ডেপ্রিসিয়েশনকে আমরা আর নিতে পারি না, নতুন করে আমাকে ডেপ্রিসিয়েশনকে ক্যালকুলেশন করতে হয়। এবং আমরা এরকম একটা ঘটনা মনে আমরা আগে কোনো একটা অঙ্কে আমরা দেখে আসছিলাম, যখন অ্যাকাউন্টিং পলিসি যখন চেঞ্জ হয় তখন আমরা এটা কিছু একটা অঙ্ক করেছিলাম। তো আমরা একটা অঙ্ক রেখেছি, ইট অলসো হ্যাজ বিন টেকেন ফ্রম ইওর টেক্সট। আমরা এটা আপনার টেক্সট থেকে নিয়েছি। এটাও গল্পটা কি বলেছে যে আমাদের কেনা আছে 50,000 টাকা দিয়ে এবং অলরেডি কিছু বছর পার হয়ে গেছে, এখন রেসিডুয়াল ভ্যালু 5,000 এবং ওই সময় তার ইউজফুল লাইফ ছিল হলো 10 ইয়ার্স। এবং আমরা কয় বছর আগে কিনেছি? 3 ইয়ার্স আগে, 3 বছর আগে কিনেছি। তার মানে আমরা কিন্তু 7 বছর পার করে 3 বছর পার করে এসেছি। এরপরে এসে আমরা দেখলাম যে আমরা এটা যখন করেছিলাম সেই ক্ষেত্রে ইকোনমিক লাইফ এখন 7 বছর নেই, এখন আছে 5 বছর, দেখতে পাচ্ছেন এখানে। এবং দেয়ার এস্টিমেট রেসিডুয়াল ভ্যালু হ্যাজ রিমেইন আনচেঞ্জ, কিন্তু রেসিডুয়াল ভ্যালুটা আমার ঠিক থাকবে। আপনাকে বলা হচ্ছে যে অ্যাসেট ইজ রেফারেন্স অন দ্য স্ট্রেট লাইন বেসিস। আমরা এই ডেফিনিশনটা বের করব স্ট্রেট লাইন বেসিসে। ইওর কোশ্চেন, ক্যালকুলেট দ্য ডেপ্রিসিয়েশন চার্জ ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 30। যদি আমরা যেহেতু এটা আমরা কাজ করেছি, কখন এটা ভেবেছি 1 জুলাই 2019-এ,
তাহলে আমরা যদি 30শে জুন এই অঙ্কটা করতে চাই কতটুকু ডেফিনিশন হবে? আপনারা একটু চেষ্টা করুন, 1 কি 2 মিনিট পরে আমি আপনার সঙ্গে আবার জয়েন করব। কেউ একজন বলেছেন, আমি জানি না কেন এটা, স্যার আপনি সাথে কথা বলতে না পারলে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এমডি রাশেদ, সরি মাস্ট প্লিজ মিউট। আমি চেষ্টা করছি, মনে হয় এখান থেকে মিউট হবে না স্যারেরা। কাকে বলবো? এটা হবে না স্যার, এটা হলো এটা হচ্ছে না, কোথাও আমি পাচ্ছি না স্যার, সরি। এটা মনে হয় আমাদের সেন্ট্রাল থেকে কোনো প্রবলেম হয়েছে। আপনারা একটু ডিরেক্ট ফোন দিতে পারেন আপনার ইয়ে সেকশনকে, পরীক্ষা এই কন্ট্রোল সেকশনকে। ওকে, আপনি একটু মনে মনে ভাবুন তো কি করে ডেফিনেশনটা করবেন। তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমরা একটু দেখি ওরা যেটা বলছে। আমি কয় বছর পার করেছি? 3 বছর পার করে ফেলেছি। 3 বছর পরে এসে আমরা হিসাব করছি। সেটা যাই হোক, সেটা জরুরি না। 3 বছরে তাহলে আমাদের এখনকার যে ক্যারিং ভ্যালুটা কত আসবে আমরা একটু দেখি, পরে অঙ্কটা দেখবো। মনে হয় 5,000 যদি রেসিডুয়াল ভ্যালু হয়, তাহলে 50,000 থেকে 5,000 টোটাল ডেফিসিবল অ্যামাউন্ট হবে আমাদের। আমরা কালকে শিখেছিলাম ডেফিসিবল অ্যামাউন্ট ইকুয়াল টু কস্ট মাইনাস সালভেজ ভ্যালু। তাহলে 45,000 টাকা। তাহলে 50 থেকে 5 গেলে 45,000 টাকা। আমার এই মেশিনটা 10 বছরের বাঁচার কথা ছিল, অর্থাৎ পার ইয়ারের ডেপ্রিসিয়েশন আমরা যদি দেখি সেই হিসাবে আমাদের পার ইয়ারে মনে হয় 4,500। তাহলে আমরা 3 বছর পার করে ফেলেছি। 4,500 টু 3, 13,500। 13,500 যদি আমরা দেখি, সেখান থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব ক্যারিং ভ্যালু। এখন থেকে মেশিনটা বাঁচবে মাত্র 5 বছর। তাহলে আমরা যখন হিসাব করব এখন থেকে পরবর্তী সময়ের জন্য ক্যারিং ভ্যালু থেকে আমাদের রিসিডুয়াল ভ্যালু যেহেতু বলছে একই রকমই থাকবে, ওইটা বাদ দিয়ে ওকে আমরা 5 দিয়ে ভাগ করলে পার ইয়ার ডেফিনিশন পাবো। দেখি এটা হয়েছে কিনা স্যারেরা। সলিউশন আপনারা দেখেন যা করেছেন মেলে কিনা, একটু মিলিয়ে নেন। The original depreciation equal to cost minus residual value by useful life. It will be 50,000 minus 5,000 divided 10 equal to টাকা 4,500 পার annum। যারা একটু লিখতে চান আপনারা লিখে ফেলুন। This is former depreciation, প্রাক্তন। ফরমার মানে প্রাক্তন, এতদিন করে আসছি। এভাবে আমরা তাহলে সিবিটা ক্যারিং ভ্যালু কি করে বের করব আমরা? ক্যারিং অ্যামাউন্ট অর ক্যারিং ভ্যালু cost minus accumulated depreciation so far. Here cost 50,000 and accumulated, this is for 3 years. Our cost will be 36,500, right? And for next period we will consider if same formula, but life will be only 5 and cost will be this figure। অর্থাৎ এখন থেকে আপনি এটাকে একটা নতুন অ্যাসেট মনে করবেন। 36,500 ধরে আমরা আগাবো। The new depreciation cost minus residual value equal to cost 36। অর্থাৎ আমরা এখন যেটা ক্যারিং ভ্যালু বললাম এটাই আজকের দিন থেকে কস্ট মনে করুন। তার থেকে যেটা চেঞ্জ হয়নি, অর্থাৎ রেসিডুয়াল ভ্যালুটা এটা হতে পারতো 5,000, না হয় অন্যরকম হতে পারতো। দেন উইল কনসিডার দ্যাট ফিগার ডিভাইডেড 5 ইকুয়াল টু টাকা 6,300। একটু মিলিয়ে নিন। এবং এখন থেকে আমরা যখন ডেফিনিশন করব পার ইয়ারের জন্য 6,300 থাকবে। আমি চাই একটু আপনার হাতে হাতে লিখে ফেলুন। এই অঙ্ক পরীক্ষায় কখনোই দিবেন আপনি ধরে নেন, কিন্তু আপনারা যখন বড় অঙ্কের মধ্যে যাবেন কোনো একটা অঙ্কে দেখা যাবে এই ট্রিটমেন্টটুকু আপনার কাজে লাগবে। সে ইউ আর গোয়িং টু প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, আপনি ওটা তৈরি করতে গিয়েছেন, দেখা যাবে আপনার এডিশনাল ইনফরমেশনে এই ধরনের ফিগার বলা আছে, তখন আপনাকে এই কাজটা করতে হবে।
আমরা কাউকে দেখতে পাচ্ছি দু একজনকে, কিন্তু আমরা আসলে যেটা হচ্ছে কারোর কথা শুনতে পাচ্ছি না। তো আজকে ভালো হলো আপনারা একারাই শুনুন, আমি আজকে শুধু বলতেই থাকি। নাও আই হ্যাভ অ্যান অটোনমি টু সে এভরিথিং। আজকের ক্লাসে আমি সব বলি, আপনারা শুধু শুনতে থাকুন। ওকে, তো আমার মনে এটা আপনারা কমপ্লিট করতে পেরেছেন। আমি একটু মনে হয় আরেকটা প্রবলেম এরকম আছে আপনার আমার জন্য। নাও দ্য সেকেন্ড ওয়ান, পড়ুন অঙ্কটা একটু। স্যার আগের স্লাইড যেটা বললেন সেটা ইম্পর্টেন্ট না? Recording in progress. দিস ইজ সেকেন্ড ওয়ান, আপনারা একটু পড়তে থাকুন, আমরা মিলিয়ে দিই। আবার একইভাবে আপনাকে আরেকটা প্রবলেম একই স্টাইলে রাখা হয়েছে। An asset was purchased July 2011 for এখন কি শোনা যাচ্ছে? 75,000 টাকা, at স্যার which আগের time it was স্লাইডটা thought ইম্পর্টেন্ট that নয় যেটা asset দেখালেন। had a resale value passenger and is fully life 7 আপনারা years. কথা বলে লাভ নাই স্যার। এবং আমরা 7 বছরের অঙ্ক, the directors have decided that as a result not using the asset as much as originally planned, life is 10 years. তো আগের অঙ্কটা উল্টা বলেছি, আগে কম বেশি দিন শুরুতে ছিল, পরে আমরা লাইফটাকে এক্সেস ব্যবহারের কারণে লাইফটা রিডিউস হয়েছে। এই অঙ্কের ক্ষেত্রে লাইফটা এক্সপ্যান্ড হয়েছে, শুধু আর কিছু না। ফলে আমরা সিমিলারলি যাব, এবং সিমিলারলি যদি আপনাকে চাওয়া হয়েছে মনে হয় সেভাবে ক্যালকুলেট দ্য ডেপ্রিসিয়েশন চার্জ ফর দ্য ইয়ার এন্ডে 30 জুন। একটু করে ফেলুন তো অঙ্কটা একটু হাতে হাতে। আমি ঠিক 2 মিনিট পরে আপনার সঙ্গে আবার এইভাবে কথা বলবো, আমি আছি আপনাদের এখানে। ঠিক আগের অঙ্কটা যেভাবে করলাম এটাও আপনি একটু ডেপ্রিসিয়েশন চার্জ হিসেবে করে ফেলে দিন। আমি একটু বলে দিই আবার, যখন কিনেছি 75, তখন তার রেসিডুয়াল ভ্যালু ছিল 5,000, তাহলে 75 5 থেকে বাদ দিলে পার ইয়ারে ডেপ্রিসিয়েশন, টোটাল ডেপ্রিসিয়েশন পেয়ে যাব। 7 দিয়ে ভাগ করলে আমরা ফর্মার ডেপ্রিসিয়েশন পাবো। আর সেখান থেকে আমরা কি বলেছি, দি ডিরেক্টরস অফ দ্যাট রেজাল্ট নট ইউজিং, নতুন করে আবার যদি বের করতে হয় সেক্ষেত্রে আমরা 10 বছর ব্যবহার করব, এবং রেসিডুয়াল ভ্যালু এটা আমরা কখন বের করবো, এটা ক্যালকুলেট দ্য রেফারেন্স চার্জ ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2016। এবং আমরা যে 10 ইয়ার্স কখন এসে চিন্তা করেছি একটু খেয়াল করতে হবে। রিমেইনিং ইউজফুল লাইফ আমরা হিসাব করছি 1 জুলাই 2015। তার মানে আপনি দেখুন 11 থেকে 15 সাল, 1 জুলাই থেকে 1 জুলাই 2015, ক বছর পার করে ফেলেছি? 11 পুরো পার করেছি, 12, 13, 14, 15 পর্যন্ত, মনে হয় 5 বছর পার করে ফেলেছি, নাকি 4 বছর? 1 জুলাই 11 থেকে 14, 11 থেকে 12, 1 জুলাই 1 বছর, 13, 14, মনে হয় 4 বছর এটা স্যারেরা। তাহলে আপনি যখন প্রথম ক্যালকুলেশন করবেন আপনি 4 বছরের হলো অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ধরবেন, এবং যখন আমরা আবার অঙ্ক করব তখন পরবর্তীতে আমরা ক্যারিং ভ্যালুকে ভাগ করব 10 বছর দিয়ে, এবং সেই ক্ষেত্রে তার পরের বছর থেকে আমরা প্রত্যেক বছর ওই হারেই ডেপ্রিসিয়েশন চলবে। যেটুকু বললাম আপনি একটু করে ফেলুন, পরে আমি আমার সলিউশনটা দেখাবো, আগে দেখাবো না। স্যার কেউ কি এখনো কথা বলতে পারছেন না মনে হয়? কি একজন লিখছেন দেখি। যারা একটু পরে জয়েন করেছেন আজকে সবাইকে আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি, আবারও অভিনন্দন যে আপনারা এসেছেন ক্লাসে। এবং নরমালি টুডে ইজ আওয়ার থার্ড অ্যাটেম্পট টু কমপ্লিট 24th লেকচার। তো আমরা 24th লেকচারটা মনে হয় শেষ করতে যাচ্ছি, আমাদের হাতে সময় থাকবে। উই উইল অলসো স্টার্ট 25th লেকচার, এবং আই হোপ অ্যান্ড বিলিভ I will go with initial part of our 25th lecture.
প্রথম দিককার কিছু অংশ আমরা আজকে কথা বলবো। এবার আমরা দেখুন মিলিয়ে নিন, আমার 2 মিনিট মানে শেষ করেছি আপনাদের সাথে। মিলিয়ে নিন আমরা যা বলেছি আপনি যা করেছেন মেলে কিনা দেখুন স্যার। রিভাইজড ইউইএল মানে আসলে ইউজফুল ইফেক্টিভ লাইফ, ইউজফুল ইফেক্টিভ লাইফ 10 ইয়ার্স উপরে লিখে নিলাম। ডেপ্রিসিয়েশন এর আগে কি ছিল সেটা দেখলাম, এনআরভি, তাই না? আগে এখন দেখুন ওইটা পরে আমরা এনআরভি আগে নেট বুক ভ্যালু বের করে নিয়েছি, যেহেতু আগের অঙ্কটা করেছি আরো ক্লিয়ার দেখিয়েছি। আমরা শুধু এই উত্তরটুকু পেতে চাই, আগের অঙ্কটা এই অংশটুকু আগে করেছিলাম। ওই যে আপনি দেখুন তো কি করে 10,000 হয়, 10,000 গুণ 4 কি করে হলো? নিশ্চয়ই আমি বলেছি, দেখুন যদি একটু অঙ্কটায় ব্যাকে যাই আমরা একটু, আমাদের 75,000 থেকে 5,000 বাদ গেলে আমাদের থাকে 70,000, ওইটা ছিল 7 বছর মেয়াদি। ফলে আমাদের কিন্তু 75 থেকে 570 7 বছরে হলে প্রত্যেক বছরে 10,000। আমরা কিন্তু অলরেডি 4 বছর পার করেছি, যে কারণে আমরা একবারেই কিন্তু দেখুন আমরা নেট বুক ভ্যালু বের করেছি 75 বিয়োগ 4 ইন্টু 10,000 ইকুয়াল টু 35। তার মানে আমরা যখন নেট বুক ভ্যালু বের করব সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি 35,000। এই 35,000 এই, আর অঙ্কে যে 5,000 রেসিডুয়াল ভ্যালু বলা ছিল সেইটা আমরা এখানে লিখেছি ভাগ 10। ফাইনাল ফিগার ইট উইল বি 3,000 পার ইয়ার। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই ঘটনাটা। আবারও বলি, প্রথম অঙ্কটা যেগুলো ক্লিয়ার দেখিয়েছিলাম এখনো আমরা বুঝে ফেলেছি। যদি মনে করেন স্যার ক্লিয়ার করতে চাই তাহলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, ফর্মাল ডেপ্রিসিয়েশনে 10,000 ক্যালকুলেশন থাকবে, 75,000 বিয়োগ 5,000 ভাগ 7 পার ইয়ার 10,000। After 4 years our carrying amount or book value আসবে 75 বিয়োগ 4 ইন্টু 10,000, এটা হবে আমার accumulated depreciation, then we will get our net book value, and from here depreciation will be net book value 35 বিয়োগ হলো আমার residual value or scrap value divided by 10। ওকে, এবং স্যাররা এই ধন্যবাদটা আমি গত দুদিন দিতে পারিনি, এবং এটা ছিল 24 লেকচারের তৃতীয় দিনের মতো আবার ধন্যবাদ দিলাম। যা কারো কোনো প্রশ্ন থাকলে আসলে এখন করার সুযোগ নেই, আমরা কোনো কারণে সুযোগ পাচ্ছি না। আমি আজকে আপনার খুব আমি মানে কমফোর্ট ফিল করছি না যে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না, আমারও কষ্ট হচ্ছে স্যার, কারণ এতক্ষণ ধরে একাই কথা বলতে হলো। এতক্ষণ আপনারা যদি কথা বলতে পারতেন আমি একটু রিলিফ পেতাম আশা করি। তো যাই হোক, আমরা এখন 24 লেকচার থেকে বেরিয়ে যাব, আমরা এখনই 25 নম্বর লেকচারে স্যার ঢুকবো। হ্যাঁ স্যার, একটু সময় দিন আমাকে। আমরা আশা করছি আমাকে আপনারা শুনতে পাচ্ছেন। নাও we are going with our today's lecture
with 25th lecture, and I will try to complete partially. That is the initial portion of this lecture, and maybe we will complete this lecture with our next class or next session. And it is also non-current asset and some addition borrowing cost. মানে আমরা আসলে non-current asset এর আরেকটু বাকি যেটা 24 এ নিলে আমরা within the specified period we can complete this non-current asset, যে কারণে non-current asset এর সাথে আমরা আরেকটা অংশ এই সুযোগটা নিব হয়তো borrowing cost যতটা পারা যায় স্যার। তো non-current asset এর যে অংশটুকু বাকি আমরা শুধু সেখান থেকে কথা শুরু করছি। Normally, we will go with this portion, revaluation and the accounting treatment of this revaluation and with mathematical problem. And today we will not go with this IAS 23. আমরা 23 নিয়ে হয়তো আজকে কথা বলবোই না, আমরা আমাদের গল্প যেটা করব সেটা হলো আমাদের PPE নিয়ে শুধু আমরা গল্প করব। PPE অর্থাৎ রিভ্যালুয়েশন এবং অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট নিয়ে আমরা গল্প করছি স্যার। Can you visualize what is the revaluation? একটু ভাবুন তো স্যারেরা মনে মনে যে রিভ্যালুয়েশনটা কি, যদিও আপনার উত্তর আমি শুনতে পারবো না, আপনি মনে মনে ভাবতে থাকুন রিভ্যালুয়েশনের আপনার কনসেপ্টটা কি। যারা এই মুহূর্তে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা আসলে IAS 16 এর আমার স্ক্রিন আমরা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। IAS 16 এর শেষের অংশটুকু নিয়ে কথা বলবো এখন, রিভ্যালুয়েশন। এবং আপনাকে আমি যেটা বলছি যে ভিজুয়ালাইজ করুন তো হোয়াট ইজ রিভ্যালুয়েশন। আমরা বাংলা বলি পুনর্মূল্যায়ন। নরমালি রিভ্যালুয়েশন আমরা এভাবে ভাবতে পারি যে এট দ্য ডেট অফ ইভ্যালুয়েশন, অর্থাৎ যদি এরকম হয় যে আমরা যখন মূল্য নির্ধারণ করতে চাচ্ছি, নরমালি দ্য অ্যামাউন্ট ফর ইটস ফেয়ার ভ্যালু, অর্থাৎ আমরা যে মূল্যটা হওয়া উচিত আমরা এইভাবে ভাবছি যে সেখানে তার ফেয়ার ভ্যালু কত হওয়া উচিত, কি সেই মূল্যায়নটাই হচ্ছে রিভ্যালুয়েশন বলি। এবার যদি আমরা একটু একদম ইয়েতে যাই, যদি আমরা একদম কি বলা যায় বাই ডেফিনিশন অর ম্যাথ ইয়াতে যদি বইয়ের ভাষায় যাই তাহলে এইভাবে আমরা পাবো। এক্ষেত্রে যে বিবেচ্য বিষয়গুলো হলো, প্রথমে যেটা বলি যে ফেয়ার ভ্যালু বলতে আমরা সাধারণত মার্কেট ভ্যালুটাকেই অনেক সময়, মার্কেট ভ্যালুটাই ইন জেনারেলি, যদিও গতদিন আমরা কথা বলেছিলাম মার্কেট ভ্যালু, অথবা আরেকটা জিনিস বলেছিলাম সেটা হলো ভ্যালু ইন ইউজ। ভ্যালু ইন ইউজকে যেহেতু ফিউচার ভ্যালুর ব্যাপার স্যাপার থাকে, সেক্ষেত্রে ওটা গেস করা কষ্ট হয়ে যায়, কারণ আজকের দিনে বসে আগামী 5 বছর ব্যাপী আমার ওই অ্যাসেটটা কি ক্যাশ ইনফ্লো এনে দিবে এটা কিন্তু গেস করা খুব সহজ বিষয় না। যে কারণে আমরা প্রায়ই বলি যে ফেয়ার ভ্যালু নর্মালি ইউজুয়ালি দ্য মার্কেট ভ্যালু। গতদিন একজনে প্রশ্ন করেছিলেন, স্যার তাহলে তো বইতে এভাবে বলেছে যে মার্কেট ভ্যালু না বলে তারা বলেছে আরেকটা ভ্যালু ইন ইউজও বলেছিল। এবং ভ্যালু ইন ইউজ বলতে আমরা দেখেছি যে ওটার মূল্য মূলত ডিপেন্ডস অন ইউর ফিউচার ক্যাশ ফ্লো। তো it is not easy to calculate future cash flow from any asset. এগুলো যারা করে তাদের অনেক মেধা এবং তারা আসলে এক্সপার্ট পাওয়ার থাকতে হয় যে ওই অ্যাসেটটা আমার আগামী 5-7 বছর কি ধরনের ক্যাশ ফ্লো এনে দিবে। তো আমরা যেটা বলি যে ফিউচার ভ্যালু যখন আমরা রিভ্যালুয়েশন যখন যাই, আমরা কিন্তু মার্কেট ভ্যালুটাকে একটু বিবেচনা আনতে চেষ্টা করি। এক্ষেত্রে আরো কিছু জিনিস মাথায় রাখতে হয়, আপনাকে অবশ্যই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা থাকবে তাকে রিটেন অফ করে ফেলতে হয়। ব্যাপারটা এরকম যে আমরা ধরে নেব ওই অ্যাসেটটার পুনর্জন্ম হলো। আবার বলি, আমি যখন রিভ্যালুয়েশন করে তাকে নতুন নামে চালাবো, ধরে নিতে হবে আমরা অ্যাকাউন্টিং যেটা সিস্টেম বলে ওই অ্যাসেটটা নতুন জন্ম হলো। যেমন আমরা একটু আগের অঙ্কে দেখলাম, দেখুন যে আমরা যখন পুরনো ডেপ্রিসিয়েশন করেছিলাম তাকে 3 বছর পরে কিন্তু নতুন করে আবার ভাবছি তার এনএসভি কত বা তার বুক ভ্যালু কত, সেখান থেকে আবার ডেপ্রিসিয়েশন কত। তাহলে যেহেতু আমি কি করেছি, আগের কিন্তু ডেপ্রিসিয়েশনটা পুরো বিয়োগ করে ফেলেছি, তার মানে ওইটাকে আমি রিটেন অফ করে ফেললাম।
তার মানে আমরা যখন রিভ্যালুয়েশনে যাই তখন অবশ্যই আমরা আগের যত ডেফিনিশন ধরেছি তাকে রিটেন অফ করে ফেলি। ওকে, এবং এই পরবর্তীতে ডেফিনিশনটা করব আমরা, পরবর্তীতে ডেফিনিশন গুলো করতে হবে সেটাই রিভ্যালুড অ্যামাউন্টের পরেই করতে হয়, যেটা অলরেডি আমরা দুটো অঙ্কে আগের স্লাইডে দেখিয়েছি, 24 নম্বর স্লাইডে আমরা দেখিয়েছি স্যার। এটা মাথায় রাখবেন, আফটার রিভ্যালুয়েশন ডেপ্রিসিয়েশন উইল বি বেসড অন রিভ্যালুয়েশন অ্যামাউন্ট, অর্থাৎ আগের প্রথম যে কেনা মেশিনটা, অর্থাৎ ওইটা কিন্তু আমরা যখনই নতুন করে মূল্য নির্ধারণ করলাম ওইটাকে সম্পূর্ণ ডিরিকগনাইজড বলা হয়, অর্থাৎ আগের মূল্য, আগের সবকিছু বাদ। আমি ধরে নিব যে এই অ্যাসেটটার একটা পুনর্জন্ম হয়েছে, রাইট? আর একটা জিনিস মাথায় রাখবেন আপনি, সেটা হলো যে আপনার এই মূল্য নির্ধারণ কিন্তু আপনার মতো বা আমার মতো সাধারণ লোক করবে না। নর্মালি আমরা কোনো প্রফেশনাল ভ্যালুয়ার থাকবেন। প্রফেশনাল ভ্যালুয়ার বলতে আমাদের মতো দেশে আমরা অন্তত দুজনকে মনে করি এখন, ইন আওয়ার পার্লামেন্ট উই আর রিকগনাইজড আইদার কস্ট অ্যাকাউন্টেন্ট অর চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। আমরা জানি আমাদের সেই দুটোকেই স্বীকার করে নেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা বলি রিভ্যালুয়েশন মাস্ট বি ক্যারিড আউট বাই প্রফেশনাল ভ্যালুয়ার। তার মানে আপনি ওই যে বললাম যে এটা এক্সপার্ট পাওয়ারের দরকার হয় রিভ্যালুয়েশন করতে গেলে। And this is something about our revaluation. It will be helpful to calculate our revaluation amount or deficient for next period. Okay, একটু দেখতে থাকুন একটু, তারপরে আমরা যাচ্ছি আমাদের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে যাবো এরপরে। স্যার ইভ্যালুয়েশন লিখেছেন, বইয়ের ইভ্যালুয়েশন লেখা আছে। হ্যাঁ, আমরা ঠিক করে দেবো। থ্যাংক ইউ স্যার, এখনই ঠিক করছি স্যার। তাহলে কি হলো দেখছেন, আপনি বইটা দেখছেন বলেই না আপনি এটা পেলেন। ধন্যবাদ স্যার, আমি এখনই আপনাকে লিখে দিচ্ছি, মনে হয় এখনই করতে পারবো স্যার। ডেট অফ রিভ্যালুয়েশন, ওকে, অর্থাৎ যেদিন রিভ্যালুয়েশন করা হবে সেই দিনে যে, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনারা একটু চ্যাট বক্সে লিখেন যদি এরকম মনে হয় আমরা তো আসলে কথা বলতে পারছি না। সেটা ইজ দেয়ার এনি ভার্স, ওটা আমার দরকার, রেট অফ রিভ্যালুয়েশন লেখা আছে। ওকে, আমরা ঠিক করে দিলাম স্যার, থ্যাংক ইউ। তো আমরা যেটা বলছিলাম যে আপনি দেখতে থাকুন, দেখে ফেলেছেন মনে হয় ঘটনাগুলো, রিভ্যালুয়েশন এই আইটেমগুলো ভেরি মাচ এসেনশিয়াল। এন্ড নাও অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। তো এখানে একটা ঘটনা ঘটবে, সেটা হলো যদি আপনি মনে করুন তো আপনি একটু ভিজুয়ালাইজ করেন যে রিভ্যালুয়েশন অ্যামাউন্ট গ্রেটার দেন ক্যারিং ভ্যালু, অর্থাৎ আমরা ওদিনে যে দাম হওয়া উচিত ক্যারিং ভ্যালু যেটা ছিল তার থেকে আমরা রিভ্যালুয়েশন অ্যামাউন্টটা বেশি বলছি। তার মানে কি আপনার অ্যাসেটটা বেড়ে যাবে স্যার। ক্যারিং ভ্যালু যদি সে 10,000 হয় আর আমরা নতুন মূল্য করলাম ধরেন 12,000, তাহলে নিশ্চয়ই আমার 2,000 টাকার অ্যাসেট কিন্তু বেড়ে যাবে। যখনই এই অ্যাসেটটা যদি বেড়ে যায় নিশ্চয়ই আমার অ্যাসেট আবার ডেবিট হবে। যে কারণে আমরা এইভাবে দেখুন আপনার জন্য একটু ট্রিটমেন্ট রেখেছি কিনা, রিভ্যালুয়েশন অ্যামাউন্ট গ্রেটার দেন ক্যারিং ভ্যালু, আমরা আসলে এটা দিয়ে প্রকাশ করছি বোঝানোর জন্য রিভ্যালুয়েশন অ্যামাউন্ট গ্রেটার দেন ক্যারিং ভ্যালু। এর মানে হলো যে দাম নিয়ে মেশিনটা এতদিন এখন আজকে চলছে, আমি নতুন মূল্য বেশি করলাম, তার মানে আমাকে নতুন করে অ্যাসেটের রিকগনিশন দিতে হবে। আমরা জানি অ্যাসেট যখন বৃদ্ধি পায় অ্যাসেটটা ডেবিট হয়, অ্যাসেট যখন বেড়ে যায় অ্যাসেটটা কিন্তু ডেবিট হয়। এই ক্ষেত্রে আপনাকে জার্নালটা মনে করতে হবে, রাখতে হবে। অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট। অ্যাকিউমুলেটেড কেন ডেবিট হবে আমরা একটু আগে আমরা নিশ্চয়ই পেছনে উল্লেখ করেছি, এর আগের স্লাইডে উল্লেখ করেছি যে আপনাকে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে রিটেন অফ করতে হবে, অর্থাৎ পুরনো যে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকবে আমি এই অ্যাসেটটার পুনর্জন্ম নিয়ে চলবো, অর্থাৎ অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে ডেবিট করলে খাতা থেকে আগের সব ডেপ্রিসিয়েশন মুছে যাবে, রাইট? এবং আমরা
যেটুকু বাড়ছে এটা আসলে অঙ্কে গেলে বোঝা যাবে, রিভ্যালুয়েশন রিজার্ভ বলে আমরা যে কাজটা করব, যেটুকুন বাড়তি হবে সেটুকুন চলে যাবে রিভ্যালুয়েশন রিজার্ভে। আমরা একটু অঙ্কে যাব স্যার, অঙ্কে গেলে আশা করি একটু ক্লিয়ার হবে। আপাতত একটু মুখস্থ মতো করুন। আমি তারপরে বোঝানোর চেষ্টা করেছি যেহেতু অ্যাসেট বেড়ে যাবে বলে অ্যাসেটটা ডেবিট করব, অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন রিটার্ন অফ করতে হয়, সে কারণে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশনটা এতদিন যতদিন টেনে আসছি, ফ্রম ভেরি বিগিনিং অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন ওয়াজ ক্রেডিটেড, and for reversal entry now accumulated depreciation will be debited. Okay, if revaluation less than carrying value, অর্থাৎ আমি যে মূল্য নির্ধারণ করেছি যদি এটা ক্যারিং ভ্যালু থেকে কমে যায়, তার মানে আমার অ্যাসেটের মূল্য কমে যাবে। আমরা অ্যাসেট যখন বেড়ে যায় অ্যাসেটটাকে ডেবিট করি, আমরা জানি ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে নীতি থাকে সেইখানে অ্যাসেট বেড়ে গেলে ডেবিট করি, অ্যাসেট কমে গেলে ক্রেডিট করি। এখন দেখুন আপনারা একটু মনে রাখার চেষ্টা করুন, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট রিভ্যালুয়েশন অ্যামাউন্ট লেস দ্যান ক্যারিং ভ্যালু, তাই যদি হয় সেক্ষেত্রে আমরা একটু দেখি কি জানি বলার চেষ্টা করেছি। দেখুন এখানে দুইটা ডেবিট লেখা হয়েছে, বলা হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভ ইফ এক্সিস্ট, যদি আমরা এই যে অ্যাসেটটা টেনে আনছি যদি এমন হয় যে পুরানো সময়ের কোনো রিজার্ভ আছে, তাহলে আমরা পুরানো সময়ের রিজার্ভের সাথে ওটাকে অ্যাডজাস্ট করব। রিজার্ভ হওয়া মানে কিন্তু বাড়তি হয়ে আসছিল, আমি ওটা কিন্তু লাভও বলছি না, আমি রিভ্যালুয়েশন রিজার্ভ বলে একটা অ্যাকাউন্ট ক্রেডিট আইটেম বা ক্রেডিট আইটেম বলে ট্রিট করে নিয়ে আসছি। এই রিভ্যালুয়েশন রিজার্ভ যদি আগের করা থাকে তাহলে কোনো ঘাটতি হলে এই ঘাটতির মাধ্যমে মেটাতে হবে। যদি এটা মোটেই না থাকে তাহলে ইনকাম স্টেটমেন্ট এক্সপেন্সকে ডেবিট করতে হবে। যদি কিছুটা থাকে, কিছুটা যদি না থাকে, তখন যেটুক থাকবে সেইটুকুন রিজার্ভ নামে ডেবিট করে বাকিটুকুন যাবে ইনকাম স্টেটমেন্টে। আবারও বলছি, যদি রিভ্যালুয়েশন রিজার্ভ থাকে তাহলে রিভ্যালুয়েশন রিজার্ভে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্টে যদি কমতি থাকে সেই কমতিটা যাবে ইনকাম স্টেটমেন্টে। এই জন্য আমরা এই শব্দটা ব্যবহার করেছি ইফ এক্সিস্ট, অর্থাৎ যদি ইতিপূর্বে এই অ্যাকাউন্টসটা থেকে থাকে, সেক্ষেত্রে আমরা থেকে থাকলে আমরা এই রিজার্ভের ট্রিটমেন্ট দিব। আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা ইনকাম স্টেটমেন্টে নিব। যদি রিজার্ভ আছে কিন্তু পুরোটা কভার করছে না, তখন ঘাটতিটুকু আমরা ইনকাম স্টেটমেন্টে যাবে। অ্যাকুমুলেটেড অ্যাজ ইউজুয়াল দেখুন ডেবিট করা হয়েছে, ক্রেডিট করব কাকে? নিশ্চয় আমরা বলেছি এখানে অ্যাসেটের দামটা কমে যাচ্ছে, তাহলে আমরা অ্যাসেটটাকে করব হলো ক্রেডিট। আপনি এইভাবে একটু খাতায় লিখে ফেলুন। Again, this is for revaluation amount greater than carrying value, and this is for revaluation of amount less than carrying value. Finally, if any credit amount of revaluation reserve exists, then this revaluation reserve will go to retained earnings. এগুলো করার পরে ফাইনালি আমরা যে কাজটা করি সেটা হলো রিভ্যালুয়েশন রিজার্ভে যদি কোনো ব্যালেন্স এন্ড অফ দ্য পিরিয়ড আমাদের দেখাতে বলে, তখন আমরা যে কাজটা করি এটাকে ফাইনাল এন্ট্রি প্লেস করি ফর ট্রান্সফার টু রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস এ ট্রান্সফার করার জন্য স্যাররা একটু পরে একটা অঙ্ক করব, আশা করি আমি ক্লিয়ার করতে পারবো। অন্তত একটা অঙ্ক আছে করব আমরা বিফোর কমপ্লিট দিস লেকচার, পার্শিয়াল লেকচার। ট্রান্সফার টু আরডি, তাহলে নিজে ভাবুন তো, যদি একটু ভিজুয়ালাইজ করুন, যদি রিভ্যালুয়েশন রিজার্ভের কোনো ব্যালেন্স থাকে, ঘাটতি পড়লে যেমন ইনকাম স্টেটমেন্টে চার্জ করি, তাহলে রিজার্ভ যদি বাড়তি থাকে তখন আমরা রিটেন আর্নিংস নিশ্চয়ই ক্রেডিট করব, এবং এই বেচারা যেহেতু ক্রেডিট আছে রিভ্যালুয়েশন রিজার্ভ উইল বি ডেবিটেড। দেখুন এইটুকু একটু মুখস্থ রাখবেন, এইগুলো বইতে আপনার আছে, হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনার জন্য আমরা একটু এক জায়গায় এনে দিয়েছি এবং একটু বোঝানোর চেষ্টা করেছি। যারা আমরা আসলেই আমি জানি আমরা অনেকেই কমার্স ব্যাকগ্রাউন্ডে না, আমরা একটু অন্য ব্যাকগ্রাউন্ডে থাকি, ফলে মনে থাকার কথা না, যদিও ফার্স্ট ইয়ারে আমরা করে আসি জার্নাল, তারপরে মাঝে মাঝে ভুল হয়ে যায়। আমি চেষ্টা করেছি আপনাদের জন্য যাতে আপনি কিছুটা ঠিক জার্নালের সিস্টেম দিয়ে বুঝতে পারেন। And now for you a problem.
For better understanding, you should go through your text right now. If not possible, then after completion, when I complete this lecture or complete this session, when you get opportunity, you should go through your text. Asset A cost 50,000 1st January 2014. This asset has a useful life of 10 years and is revalued 25,000 on 31st December 19 সাল। খেয়াল করুন, আমরা কিন্তু 14 সালে কিনেছি, দেখা যাচ্ছে 31শে ডিসেম্বর 19 সালে এসে আমি এটাকে রিভ্যালুয়েশন করেছি। তার মানে কত বছর পার করেছি? জানুয়ারি 14 সাল পুরো পার, 15, 16, 17, 18, 19 গুনে দেখুন তো কত বছর হয়। 14 সাল পুরা, 14, 15, 16, 17, 18, 19 সম্ভবত 6 বছর পার করে এসেছি। 6 বছর পরে এসে বলছে তার রিভ্যালুয়েশন হয়েছে 25,000 টাকা। অ্যানাদার অ্যাসেট বি, এটা কেনা হয়েছে 17 সালে এবং সেটা বাঁচবে 5 বছর। এটাও ডিসেম্বরের 31 এসে আমি মূল্যায়ন করেছি। তার মানে জানুয়ারি থেকে 17 সাল, 18, 19, তার মানে আমার মনে হয় 17 পুরো পার করেছি, 18 পুরো পার করছি, 19 পুরো পার করছি, 3 বছর পার করে এসেছি। এই বছরটা কেন লাগছে? আমরা জানি অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন করতে গেলে এটা লাগবে আমাদের। And your question, show how much of the gains or losses will be recorded against the revaluation surplus or the income statement. Revaluation surplus, that is your revaluation reserve. তাহলে অঙ্কটাকে মাথায় নিয়ে ফেলুন। আসলে আমাদের কি চিন্তা, যে আমাদের দেখতে হবে যে আমাদের রিভ্যালুয়েশন অ্যামাউন্টটা কত। রিভ্যালুয়েশন অ্যামাউন্ট যেটা আমাদের ক্যারিং ভ্যালু থেকে কম না বেশি, অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা ভাবতে হবে যে ক্যারিং ভ্যালুটা কত। দেখুন তো, অ্যাসেট এ কে নিয়ে আগে ভাবুন, অ্যাসেট বিটা পরে ভাবছি। আগে মিলায় নিয়ে আমি পরে আমাদের মূল সলিউশনটা আপনাকে দেখাবো। আমরা মনে বলেছি যে 50, আমরা 14 সাল থেকে আমরা পার করছি, রিভ্যালুয়েশন করেছি হলো ডিসেম্বর 19-এ। তার মানে উই হ্যাভ পাস্ট 6 ইয়ার্স। তাহলে 6 ইয়ার্স যদি পাস করে থাকি, আমাদের 6 ইয়ারের জন্য টোটাল ডেফিসিয়েন্টটা বের করি এবং সেখান থেকে ক্যারিং ভ্যালু বের করতে পারবো। 50,000 এ বাঁচবে 10 বছর, স্যালভেজ ভ্যালু বলা নেই, তার মানে আমরা ধরে নিচ্ছি যে 50,000ই আমরা রেফ্রিসেবল ভ্যালু হবে, ডেফ্রিসেবল অ্যামাউন্ট হবে। 50কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাবো হলো, আমরা একটু চ্যাট বক্সে আবার যাই। ও থ্যাংক ইউ স্যার, আমাকে একটা সাপোর্ট দিলেন 6 বছরের। ওকে, তাহলে 6 বছর যদি আমরা পাই তাহলে আমরা কিন্তু পাচ্ছি, দেখুন কত, 6-10 প্রত্যেক বছরে যদি 5,000 হয়, 6 বছরে 30,000। তাহলে আমরা কিন্তু বলতে পারি আমাদের ক্যারিং ভ্যালু হবে 50 বিয়োগ 30, 20,000। অঙ্কে বলছে রিভ্যালুড অ্যামাউন্ট কত আছে এখানে, আমাদের রিভ্যালুড অ্যামাউন্ট কত আছে? 25,000। তাহলে অ্যাসেট, এখন থেকে অ্যাসেট চলবে 25,000 টাকা দাম ধরে। তাহলে আমাদের অ্যাসেট ডেবিট করব 25,000-এ। আমরা দেখেছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা চলে যাবে আমাদের কোথায়? ক্রেডিট করতে হবে। আমরা একটু পরে সেই জার্নালটায় যাব। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে 30,000-এ এবং রিভ্যালুয়েশন রিজার্ভ, রিজার্ভ বলুন তো কত? যেহেতু আমার ক্যারিং ভ্যালু যদি 20,000 হয়, 50 থেকে 30 বাদ যাবে, ক্যারিং ভ্যালু থাকবে আমাদের হলো মাত্র 20,000। তাহলে 20,000-এর জিনিস আমাদের দাম হয়ে যাচ্ছে 25,000। তাহলে আমরা বলতে পারি ওই বছরের জন্য আমার ক্রেডিট, আমাদের রিজার্ভ তৈরি হবে হলো 5,000। মনে মনে ভাবুন তো আমি যা বললাম, এবং এটা হাতে হাতে একটু করে ফেলুন। এরপরে আমি আমার সলিউশনে যাব যে মেলে কিনা, আগে দেখাবো না, আপনি করে ফেলুন। তাহলে আপনার কাজ হবে কি কি, এখানে আপনাদের কাজ হবে you have to calculate total depreciation for 6 years, total depreciation, that is your accumulated depreciation। আমরা 3টা আইটেম খুঁজে বের করব। নাম্বার 1 accumulated depreciation, নাম্বার 2 carrying value, and নাম্বার 3 revaluation reserve। আবারও বলি, ক্যারিং ভ্যালু হবে, আমরা বুঝে আগে বের করেন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে 5 30,000 টাকা। তাহলে ক্যারিং ভ্যালু হবে 50 থেকে 30 বাদ দিয়ে 20,000 টাকা, এবং আমাদের রিজার্ভ হবে হলো 20 হচ্ছে ক্যারিং ভ্যালু, 25 হচ্ছে আমার রিভ্যালুড অ্যামাউন্ট। তাহলে রিজার্ভ আসবে 5,000 টাকা। একটু খাতায় করুন, এরপরে আমরা সলিউশনে যাব, মানে দেখাবো আপনাকে কিভাবে আপনি এটাকে
রেকর্ড করবেন, কি নাম দিয়ে রেকর্ড করবেন। You can use chat box, then it will make me understand. And the second one, for asset B, cost 50,000, January 2017, asset has useful life 5 years. 31st December, normally we have expired 1 to 3 years, right? আমরা 3 বছর মনে হয় পার করেছি। তাহলে 3 বছর পার করলে আমাদের 50,000 হলো ছিল 5 বছর মেয়াদি, পার ইয়ার ডেপ্রিসিয়েশন ছিল 10,000, পার ইয়ার ডেপ্রিসিয়েশন থাকবে 10,000, টোটাল ডেপ্রিসিয়েশন হবে 3 10 30,000, 10,000 into multiplied 3, it will be 30,000, and 50,000 difference 30,000 equal to 20,000. That is carrying value, that will be 20,000, right? Again, we have expired 3 years, so accumulated depreciation will be calculated for these 3 years. Per year depreciation 10,000, and we get this 10,000 dividing 50,000 by 5, 10,000 for 3 years, it will be 30,000. Carrying value will be 50,000 minus 30,000, 20,000. And now revalued amount 17,000. Revalued amount 17,000. So it will create a loss. And for asset B, income statement will be debit for these 3,000. আমরা বলেছি যে আমাদের যদি ক্যারিং ভ্যালু কম হয় এবং যেহেতু এখানে কোনো রিভ্যালুয়েশন রিজার্ভ আগের বলা নেই, তাহলে আমরা এটাকে 3,000 টাকা সরাসরি আমরা ইনকাম স্টেটমেন্টে চার্জ করি। যদি বলা থাকতো কি হবে, আমরা পরের দিন আশা করি একটা বড় অঙ্ক করব, যেখানে একাধিক বছর নিয়ে অঙ্ক আছে, সেই অঙ্কটা করলে আশা করি শিখতে পারবো। এবার আমরা দেখি আমরা যা বলার চেষ্টা করেছি বা করার চেষ্টা করেছি মেলে কিনা। সলিউশন ফর এ, আপনারা লাইন বাই লাইন আপনি মিলিয়ে নেন আপনার সাথেই। যারা লিখতে পারেননি বা করেননি, সময় হয়নি, আপনি তুলে নিন এইভাবে। So far I sent maybe 24th lecture. Also I will send this 25th lecture for you after completion of this lecture. For asset আমরা মুখস্থ করে আসছি বলেছিলাম, দেখুন উপরে আমি যখন গল্প করেছিলাম আপনার সাথে, সেই গল্পই আমরা তুলে দিচ্ছি। আমরা অঙ্কে আবার যাচ্ছি না, আপনি শুধু মিলিয়ে নিন শুধু। তাহলে ক্যারিং ভ্যালু পেয়েছি, রিভ্যালুড অ্যামাউন্টটা আমরা পেয়েছি, বলে দেওয়া আছে 25,000, আমরা শুধু তুলে নিয়েছি কোশ্চেন থেকে। নাও we have stated revaluation amount greater than CV or carrying value, then revaluation reserve will be created by 5,000 taka. And the treatment, asset account will be debit, accumulated depreciation will be debit, and revaluation reserve will be credit.
I hope now it is clear to all. Again, accumulated depreciation 50,000 by 10 into 6. আমরা এখন একটু নিশ্চয়ই অঙ্ক পারি, এই জন্য আমরা পুরাটা একটু বিয়োগ ভাগ একবারে দেখানোর চেষ্টা করেছি। পার ইয়ার ইন্টু 6 একবারে 30,000, এরপরে এইটুকুন এখানে তো আগে বললাম, জাস্ট আপনারা তুলে ফেলুন, একটু এইভাবেই তুলে ফেলুন। সরি, কি হচ্ছে এটা, চ্যাট ছোট হচ্ছে না কেন? চ্যাট 33,000 ক্রেডিট করলাম কেন? ওকে, maybe here there is no figure like 33,000. যিনি চ্যাট বক্সে লিখেছেন যে আমরা এত ক্রেডিট করছি কেন, আমার মনে হয় একটু দেখি ছোট হচ্ছে না, আমি একটু জায়গায় নিয়ে আসি একটু। কেউ একজন বলেছেন যে আমি আসলে 33,000 কোনো ফিগার আমার এখানে মনে হয় নাই, 33,000 কোনো ফিগার এখানে নেই স্যার। আমি জানি না কেন বললেন, পরের দিন যখন কথা বলার সুযোগ হবে আমি বুঝতে পারবো। আর নাও দ্য সেকেন্ড ওয়ান ফর অ্যাসেট বি, যারা করেছেন একটু মিলিয়ে নেন। অ্যাসেট বি, অ্যাসেট বি, আমরা একটু অ্যাসেট বিটা দেখি, তারপরে আপনার সাথে কথা হচ্ছে। তাহলে ক্যারিং ভ্যালু 20,000 এ পর্যন্ত ঠিক আছে স্যার। এরপরে দেখি আমরা একটু রিভ্যালুড অ্যামাউন্ট 17,000, ক্যারিং ভ্যালু লেস দেন আমার কি হচ্ছে এখানে, ক্যারিং ভ্যালু লেস দেন, তাহলে আমরা জানি এটা ইনকাম স্টেটমেন্টের আইটেম আসার কথা স্যার, আসবে আশা করি। ইনকাম স্টেটমেন্ট 3,000, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন 30,000। এখন কোশ্চেন খেয়াল করুন স্যার, যিনি আমার মনে হয় চ্যাট বক্সে আগে লিখে ফেলছেন, হয়তো বই থেকে নিয়েছেন আপনি। আমি দেখতে পাচ্ছি অ্যাসেট ডেবিট অ্যামাউন্ট ইকুয়াল না কেন? আচ্ছা, ফ্রম অ্যাসেট মেসেজ অ্যাসেট বি ফ্রম এভরিওয়ান ডেবিট সাইড ইজ ইকুয়াল, why not debit side and credit side are equal for asset A? ওকে স্যার, উত্তর যাচ্ছি স্যার। আপনার উত্তরটা আগে দিয়ে আসি স্যার, তারপর এখানে আসবো আবার।
এইটা কিন্তু আমরা পুরাপুরি জার্নাল লিখছি না, আসলে আমরা আইটেম গুলোকে শুধু লিখছি, বুঝতে হবে। আমরা একটু আবারও বলি, আমরা কিন্তু এখানে কোনো জার্নাল ব্যবহার করছি না, আমি শুধু আইটেম গুলো ট্রিট মানে অ্যামাউন্ট গুলো শো করেছি স্যার। আমি মনে হয় বুঝাতে পেরেছি স্যার। আমরা আবারও বলি, এখানে কিন্তু আমি ডেবিট ক্রেডিট মিলাচ্ছি না স্যার, আমরা শুধু আমাদের জার্নাল গুলোকে মানে সরি এন্ট্রি গুলোকে লিখছি, কোনটার বিপরীতে কত টাকার ঘটনা যাবে, কত টাকার বিপরীতে কত টাকার ঘটনা যাবে, আমরা শুধু সেইটুকু লেখার চেষ্টা করেছি। যেমন পরবর্তী সময়ের জন্য অ্যাসেট আমার এই 25,000-এর নাম ধরে চলতে থাকবে, পরবর্তী সময়ের জন্য 25,000-এর নাম ধরে চলবে, রিভ্যালুয়েশন রিজার্ভ 5,000 নামে চলবে, অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশনটা ক্লোজ করার জন্য এইটা লিখলেই সে বন্ধ হয়ে যাবে। আমরা কিন্তু জার্নালটা প্লেস করিনি স্যার, আমরা জার্নালের জন্য পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে স্যার। আমরা শুধু ফিগারের নেট অবস্থাটা লিখে নিয়েছি, একটু মাথায় রাখবেন। 20 জনে আসুন, এটা বুঝাবো, এখন ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এ পর্যন্ত ঠিক আছে। রিভ্যালুয়েশন অ্যামাউন্ট 17,000, ক্যারিং ভ্যালু লেস দেন আওয়ার রিভ্যালুয়েশন অ্যামাউন্ট, তার মানে এখানে ইনকাম স্টেটমেন্টের জন্য কিছু যাবে স্যার, এটুক তো মনে হয় ঠিক আছে স্যার। যেহেতু 20,000 আমার হলো ক্যারিং ভ্যালু ছিল, আমি রিভ্যালুড অ্যামাউন্ট 17,000, তাহলে আমার ইনকাম স্টেটমেন্টে চার্জ করব 30,000। অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন ফিগারটাকে যখন আমি এন্ট্রি প্লেস করব তাকে ডেবিট দেখাতে হবে 30,000, ঠিক আছে স্যার। এইবার আসুন, টোটাল মেশিনটা মনে হয় 50,000-এ কেনা ছিল, টোটাল মেশিনটা কেনা ছিল 50,000-এ, তার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যদি 17,000-এ দাঁড় করাতে হয়, তাহলে নিশ্চয়ই ডিফারেন্স যে 33,000, খেয়াল করতে হবে, ডিফারেন্স যে 33,000 সেইটার অ্যাসেট ক্রেডিট না করলে আমার কিন্তু অ্যাসেটটা অ্যাডজাস্ট হবে না। যিনি প্রশ্ন করেছেন স্যার 33,000 কেন হলো, একটু দেখুন মিলিয়ে স্যার। এটা কিন্তু এই 50,000 ইনিশিয়ালি আমার মেশিনটা কেনা ছিল, এই মেশিনটাকে আমি কিন্তু যখন এন্ট্রি দিয়েছি আমি 50,000-কেই ডেবিট করেছিলাম, তাহলে 50,000-কে ডেবিট করে সেই ডেবিট যদি 17,000 এখন রাখতে হয়, নিশ্চয়ই ডিফারেন্স 33-কে ক্রেডিট করতে হবে পরবর্তীতে কোনো এক সময়, সেইটা শুধু শো করেছি মনে হয় স্যার। আপনি মনে করেন না যে এই দুটো যোগ করে আমি 33 লিখেছি? স্যাররা মনে হয় বোঝাতে পেরেছি আমি, বুঝছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে বুঝছি লিখছেন আজকে আমাদের কথা হচ্ছে কিন্তু ডিজিটালি স্যার, আমরা এটাও শিখে ফেললাম আজকে যে কথাবার্তা বলবো ডিজিটালি। আবারও বলি, আমরা প্রত্যেকটা আইটেম পরবর্তীতে ফ্রেশ করে নিয়ে বের করে যাচ্ছি, যে ফ্রেশ অবস্থা যখন যাবে আমার অ্যাসেট যেহেতু 17,000 এখন শো হবে, তাহলে 33,000-এ আমাকে তাকে অবশ্যই ক্রেডিট যদি আমি কোনোভাবে না করি তাহলে আমার ব্যালেন্স 17,000 থাকবে না, কারণ 50 তো অলরেডি আমার ডেবিট করা চলছে সেই প্রথম দিন থেকে। তাহলে আজকের দিনে যখন আমি 33 অ্যাসেট ক্রেডিট করে দিব, অটোমেটিক্যালি 17,000-ই আমার ডেবিট ব্যালেন্স রয়ে যাবে। ইনকাম স্টেটমেন্টে 3,000 যখনই চার্জ করব, আমার এই লসটাকে অর্থাৎ এই আমার যেটুকু কমে যাচ্ছে সেটুকু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন যেহেতু আমরা বলেছি যখন রিভ্যালুড হয় তখন ওই অ্যাসেটের সবকিছু অ্যাডজাস্ট করে ফেলতে হবে, যেমন কিনা আমি অ্যাসেটটাকে দেখেন অ্যাডজাস্ট করে ফেললাম, 50 আর 17 অ্যাডজাস্ট করে 33 একটা এন্ট্রি দিব, পরবর্তীতে আমরা এই 30-এর একটা এন্ট্রি প্লেস করব, এবং এই 30 কিন্তু আমার জন্য ডেপ্রিসিয়েশন ক্রেডিট করে দিতে হবে, সরি ডেবিট করতে হবে, কারণ আমরা জানি ডেপ্রিসিয়েশন আমরা বরাবরই অ্যাকুমুলেট ক্রেডিট করি, আমরা এটাকে তখন ডেবিট করি। আমার মনে হয় স্যার আমরা বুঝাতে পেরেছি, যদি আমি ভুল না বুঝে থাকি, মানে ভুল বলে না থাকি স্যার। তাহলে উত্তর পেয়ে গেছেন মনে হয় যে আমরা আসলে যে কাজটা করছি। একটু দেখুন এখানে উত্তরগুলো যারা যারা চেয়েছেন আমার মনে হয় আমরা পেয়ে গেছি। একটু দেখে নিন।
তো স্যার আমরা একটা কাজ করতে পারি, এখনো সময় আছে আমাদের হাতে, কারণ আমরা জানি যে মাগরিবের আজান দিলে বা যারা সান্ধ্য প্রার্থনায় যান পরবর্তীতে ফেরত এসে আমাদের হাতে সময় থাকে না। আমরা অন্তত পরের যে দিনে এসে যে অঙ্কটা দিয়ে শুরু করব সেই অঙ্কটা একটু পড়ে নেই। ইট অলসো বিন টেকেন ফ্রম ইউর টেক্সট, একটু বড় আকারের অঙ্ক, একটু পড়তে থাকি, আমরা পড়ে ফেলি অঙ্কটা, তারপরে আমরা দেখবো এটা। এবং ভুল না করলে এই অঙ্কটা মনে হয় আমরা ওভারঅল জার্নাল মনে হয় পেয়েছি, আমাদের কোশ্চেনের শেষে এরকম থাকবে। বিল্ডিং এ পারচেজড, আমরা বলছি কবে কিনেছি এটা? তেরো সালে আমরা কিনেছি। ইট হ্যাজ ইউজফুল ইকোনমিক লাইফ অফ 50 ইয়ার্স অ্যান্ড নো রেসিডুয়াল ভ্যালু। তাহলে চোখ বুঝে বলতে পারছি প্রত্যেক বছরের অবচয় 2000 টাকা। এর পরের গল্পটা কি? পরের গল্প হলো একই, সিমিলারলি বি ওয়াজ পারচেজড 13 সাল 1 লাখ, ইউজফুল এটা 40 বছরের, তার মানে 2500 পার ইয়ারের ডেপ্রিসিয়েশন। আমরা অঙ্কটা পড়ে নিই একটু স্যার, তাহলে একটু সুবিধা হবে আমাদের জন্য, পরবর্তী এসেই শুরু করতে পারবো। The company has a policy to revalue একজনে বলেছেন স্যার আজকে এখানেই থাক প্লিজ। আচ্ছা স্যার আজান হচ্ছে, ও সরি। তো আমার মনে হয় আপনারা ঠিকই বলেছেন, তাহলে এটা আবার ব্যাকে যাই স্যার। ধরেন আমরা দেখি নাই স্যার এই অঙ্কটা, বুঝছেন না? তো একটা কাজ করি, আবারও বলি সরি, আমরা কিন্তু এই স্লাইডটা আপনাকে একটু পরে পাঠিয়ে দিব আফটার মাগরিব, আশা করি ইউ উইল গেট দিস। তো একটু পড়ে রাখবেন, এবং পরবর্তীতে দিনে এসে, অর্থাৎ পরবর্তী দিন বলতে মনে হয় কালকেই হয়তো আমরা ক্লাসটা পাবো আশা করি। উই উইল ট্রাই টু কমপ্লিট দিস 25th লেকচার। তো আজকে যারা আমার ক্লাসে ছিলেন সবাইকেই অভিনন্দন আবারও জানাচ্ছি, অনেক কষ্ট করে আপনারা আসলে ক্লাস করেন। পাশাপাশি আমরা সবাই আমাদের যে প্রিয় প্রতিষ্ঠান ICMAB-র প্রতি কৃতজ্ঞতা যে তারা আমাদেরকে এই করোনাকালীন সময় অফলাইনে ক্লাস সুযোগ দিয়েছে। উই আর থ্যাঙ্কফুল টু আওয়ার ICMAB। এ বিগ স্যালুট ফর দিস প্ল্যাটফর্ম। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।